পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের চাকরিটা আসলে অফিসার্স ক্লাব যেমন বলছে দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ড সেজন্য যাচ্ছে, তাহলে খুব গুরুতর জানা জরুরি একজন দায়িত্বে থাকা অবস্থায় একজন পররাষ্ট্র সচিব যাকে এত বেছে 8ই সেপ্টেম্বর এই সরকার নিয়োগ দিল, সেই সচিব কি দুর্নীতি আর অনৈতিক কর্মকাণ্ড করে ফেললেন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রশাসনে জনপ্রশাসনে যে অস্থিরতা বিরাজ করছে তার সর্বশেষ উদাহরণ হিসেবে জনপ্রশাসনের শীর্ষস্থানীয় পদে থাকা একজন পররাষ্ট্র সচিবকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কোন কারণে তাকে এই দায়িত্ব থেকে সরানো হয়েছে বলে দেখানো হবে তা এখনো সিদ্ধান্ত নিতে না পারার কারণে মে মাসের প্রথম দিকেই প্রধান উপদেষ্টার দফতর থেকে যদিও বা এই আদেশ মন্ত্রণালয়ে পৌঁছে গেছে যে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে যে কোনোভাবে সরিয়ে দিতে হবে তার দায়িত্ব থেকে, কিন্তু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আর কি তেলেসমাতি কাণ্ড, মানে কত সব অবাক ঘটনা যে ঘটছে। সরকারের তরফ থেকে এখনো পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের বিষয়ে কি করা হবে, তার অপরাধ কি, তার চাকরি আছে না গেছে, তাকে পররাষ্ট্র সচিব পদ থেকে সরিয়ে কি পদে দেওয়া হবে, এরকম কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই সরকারি কর্মকর্তাদের যে ক্লাব ঢাকার অফিসার্স ক্লাব, সেই অফিসার্স ক্লাব দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডের দায়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সদস্য পদ স্থগিত করেছে। তো যে পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে নাকি দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডের এমন প্রমাণ অফিসার্স ক্লাবের হাতে পৌঁছে গেছে, সেই পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে কোন সে দুর্নীতি, কোন সে অনৈতিক কর্মকাণ্ড তা প্রকাশ করছে না বা সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত কেন গ্রহণ করছে না পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার। এমন নানা রকম রহস্য আর প্রশ্নের মধ্যে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতর থেকে নানা রকম খবর বেরিয়ে আসছে। প্রথমেই আপনাদের বলে রাখি, এই পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে কিন্তু খুব স্বাভাবিকভাবে, মানে আমলাতন্ত্রের সকল পদ পদায়নের মতোই পররাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ পদটিতেও খুব স্বাভাবিকভাবে বদল এসেছে হাসিনা সরকারের পতনের পর। এবং 8ই সেপ্টেম্বর হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার নাম প্রকাশিত হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকৃত পররাষ্ট্র সচিব হিসেবে। এই জসিমউদ্দিন তখন বেইজিংয়ে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত ছিলেন এবং চীনে নিযুক্ত এই রাষ্ট্রদূত তখন উড়ে আসেন এবং এসে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে থাকা জসিমউদ্দিন তখন বাংলাদেশে ফিরে আসেন এবং পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেন। এখন মানবজমিন পত্রিকা লিখছে যে অনেককে টোপকে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয় সেপ্টেম্বর মাসে এবং সে সময় বিএনপি এই নিয়োগের পেছনে সমর্থন দিয়েছিল। পররাষ্ট্র সচিব হিসেবে আমরা তাকে চিনলাম আসলে এপ্রিল মাসে বহু বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হলো, যাকে এফওসি বলে, মানে ফরেন অফিস কনসালটেশন হলো। এবং সেই ফরেন অফিস কনসালটেশনে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন তিনি পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ এবং 1971 পূর্ববর্তী সম্পদের সুষম বন্টন এসব কথা মাথায় রেখে কিংবা 1970 সালের ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশের জন্য, তখনকার পূর্ব পাকিস্তানের জন্য যে বৈদেশিক সহায়তা এসেছিল সেসবের হিসাব করে পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ হিসেবে $4.5 বিলিয়ন, মানে $432 কোটি মতো দাবি করেছেন বাংলাদেশের তরফ থেকে। এবং তিনি বাংলাদেশে পাকিস্তানের চালানো গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনার বিষয়টি নিয়েও আলাপ করেছেন পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এই আলাপ করেছিলেন কিনা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয় যখন আমনা বালুচের সঙ্গে তার এই বৈঠকের পর পাকিস্তানের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয় এই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে পাকিস্তান কোনোভাবেই 1971 সালের ক্ষমা প্রার্থনার বিষয়ে আমাদের পররাষ্ট্র সচিব অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র সচিব আলাপ তুলেছিলেন কিংবা ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ, এমন কোনো মন্তব্য
করা হয় না। তখন বিবিসি বাংলা প্রশ্ন তোলে যে পররাষ্ট্র সচিবের যে মন্তব্য সারা বাংলাদেশ জুড়ে সকল গণমাধ্যমে তখন সংবাদ শিরোনাম হলো যে বাংলাদেশ নাকি পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চেয়ে ফেলেছে, পাকিস্তানের ভাষ্যে কেন তার উল্লেখ নেই। বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভেবেছিলেন যে ভারত যেসব কথা বলেনি বা ভারতের সঙ্গে বাংলাদেশ যেসব কথা আলাপ করেনি সেসব অনেক কথাই যেহেতু ভারত বাংলাদেশ শীর্ষ বৈঠকের পর সরকারি নানা বয়ানে তোলা হয়েছে এবং শিরোনাম করা হয়েছে, কাজেই এটাও হয়তোবা শিরোনাম করবার বা বাংলাদেশ সরকারকে কৃতিত্ব দেওয়ার একটা উপায় হতে পারে যে যে বিষয়ে আলাপ হয়নি সে বিষয়েও সংবাদ মাধ্যমের সামনে এসে বলা যেতে পারে যে বৈঠকে আলাপ হয়েছে। পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চাওয়ার এই প্রসঙ্গ সংবাদ মাধ্যমের সামনে তুলে অন্তর্বর্তীকালীন সরকারের খুবই বাছাই করে নেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাকে পেছনে ফেলে যেই পররাষ্ট্র সচিবকে তুলে নিয়ে আসা এই দায়িত্বে, সেই পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে অনলাইনে অফলাইনে প্রচুর মানুষ আসলে বক্তব্য রাখতে থাকেন। তারা বলেন পাকিস্তানের সঙ্গে যখন অনেক বছর পর বাংলাদেশের সম্পর্ক এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এতটা উষ্ণ হয়ে উঠেছে, তখন এই পররাষ্ট্র সচিব কি করে ক্ষতিপূরণ বা ক্ষমা প্রার্থনার দাবি করলেন এবং সে কারণে বিশেষভাবে অনলাইনে একটা বড় ক্যাম্পেইন শুরু হয় বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে জসিমউদ্দিনকে অব্যাহতি দেওয়ার বিষয়ে, এবং তার সপ্তাহ দুয়েকের মধ্যেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পররাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার এক বার্তা আসে বলে এখন মোটামুটি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে নিশ্চিতই হওয়া যাচ্ছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আসলে প্রধান উপদেষ্টার দপ্তরের দূরত্ব বা টানাপোড়েনটা শুধুমাত্র এই পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ বা ক্ষমা প্রার্থনার দাবি করা হয়েছে সভায় এই দাবি করার কারণে না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই দূরত্বটা চলছে গত 9 মাস ধরে। ডক্টর ইউনূস সারা বিশ্বে তার কর্মকাণ্ড কিংবা ধরুন জাতিসংঘ মহাসচিব আসবার পরেই আরাকান আর্মির মতো একটা নন স্টেট অ্যাক্টর বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলাপ করবার চেষ্টা কিংবা জাতিসংঘের অনুরোধে মানবিক করিডোর দিয়ে দেওয়া কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে বা আহ্বানে বা অনুরোধে আরাকান আর্মিকে বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করে রসদ যোগানের চ্যানেল তৈরি নিয়েও যেসব আলোচনা চলছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বাংলাদেশের মন্ত্রণালয়ের ভেতরকার কর্মকর্তারা, কূটনীতিকরা এবং অভিজ্ঞজনেরা এই প্রত্যেকটি বিষয়কে বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন। কিংবা ধরুন ডক্টর ইউনূসের এই যে তাড়াতাড়ি অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশের বন্দরগুলো পরিচালনার দায়িত্ব বিভিন্ন বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া এবং সেজন্য এনে তার পছন্দ মতো ব্যক্তিকে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া আশিক চৌধুরী এবং তার হাতে দায়িত্ব দিয়ে দেওয়া যাতে তিনি বন্দরগুলো পরিচালনার দায়িত্ব, বন্দরের বিভিন্ন টার্মিনালগুলোর পরিচালনার দায়িত্ব দ্রুত বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে দেন। ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব পালনের জন্য বিভিন্ন জন তার ব্যক্তিগত পছন্দ এবং পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন জনকে নিয়োগ দিয়েছেন। এবং জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা শুধু যে পররাষ্ট্র সচিবের ওপর বিরক্ত তার কর্মকাণ্ডে কিংবা যথাযথভাবে তার কথা না শোনায় বা প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ ব্যক্তিদের কথা না শোনায় তাই নয়, পররাষ্ট্র উপদেষ্টার বিষয়েও আসলে বেশ বিরক্তি আছে ওই পক্ষে। কেন দুই পক্ষকে আলাদা করে দেখাচ্ছি? প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়কে তার গতিতে চালাতে না পেরে, মানে এক্ষুনি স্টারলিংক আনতে হবে, এক্ষুনি বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের দিতে হবে, এক্ষুনি মানবিক করিডোর দিয়ে দিতে হবে, আমেরিকার সামরিক কমান্ডার এসেছেন কাজে এক্ষুনি প্রয়োজনে সামরিক বাহিনীকে ব্যবহার করে আরাকান আর্মিকে সহায়তা শুরু করতে হবে। এই পুরো সিদ্ধান্তগুলোতে মন্ত্রণালয় তার বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে এগোতে না পারায় বরং নানাভাবে তাদের জন্য বাধা সৃষ্টি করছেন বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার দল। তো তার দলটি কি? এই দলটি ডক্টর ইউনূস কিন্তু নিজের মতো করে তৈরি করেছেন। গত সেপ্টেম্বরে, যেই সেপ্টেম্বরে নিয়োগ পেলেন এই পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন, সেই সেপ্টেম্বরে ডক্টর ইউনূস তার নিজের অর্থাৎ প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন লুৎফে সিদ্দিকীকে। লুৎফে সিদ্দিকী বিনিয়োগ ব্যবস্থাপনা পেশাদারদের একটা আন্তর্জাতিক সংস্থা সিএফএ ইনস্টিটিউটের কাজ করতেন আগে, কাজেই আন্তর্জাতিক সম্পর্ক তৈরিতে তার বিরাট কোনো কূটনৈতিক অভিজ্ঞতা আছে তেমন কোনো ভাববার কারণ নেই। কিন্তু এই লুৎফে সিদ্দিকীকে
তিনি দায়িত্ব দিলেন বিশেষ দূত হিসেবে। এবং এরই ধারাবাহিকতায় গত নভেম্বরে রোহিঙ্গা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে মানে নতুন নতুন পদ সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু লক্ষ্য করা খুব জরুরি। ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেন প্রধান উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টার দফতরেই বসা শুরু করেন খলিলুর রহমান এবং লুৎফে সিদ্দিকী, এবং তারা দুজনেই আসলে কাজ করছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেসব কাজ করবার কথা এবং যেসব কাজের ক্ষেত্রে আসলে সরকার প্রধানের মন্ত্রণালয়ের উপদেশ পরামর্শ সেসবও গ্রহণ করবার কথা, সেগুলোকে মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে বরং প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে করার ক্ষেত্রে এবং অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত গতিতে করার জন্য কাজ করছেন এই লুৎফে সিদ্দিকী খলিলুর রহমানের টিম, যারা বসছেনও প্রধান উপদেষ্টার দপ্তরে। খলিলুর রহমান কাজ করে এসেছেন জাতিসংঘ থেকে। খলিলুর রহমান তার ক্যারিয়ার শুরু করেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু তারপর তার জীবনের বেশিরভাগ সময়টাই তিনি জাতিসংঘের বিভিন্ন পদে চাকরি করে কাটিয়েছেন। এইদিকে ব্যাংককে বিমস্টেক সম্মেলন থেকে ফিরে প্রধান উপদেষ্টা আবার আরেকজনকে নিয়োগ দিয়েছেন। প্রধান উপদেষ্টা 20 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে উপদেষ্টাকে সহায়তা করার জন্য বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন সাবেক কূটনীতিক সুফিউর রহমানকে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মর্যাদার পাশাপাশি তাকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়। সুফিউরও জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, সুইজারল্যান্ড, মিয়ানমারের রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় হাই কমিশনার ছিলেন। মানে পররাষ্ট্র উপদেষ্টা আছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদমর্যাদায় একজন বিশেষ সহকারীকে নিয়োগ দিলেন ডক্টর ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা মানে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন এবং খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রমোশন পেলেন যিনি, তারা দুজনই চেয়েছিলেন যে এই ব্যক্তিও বসবেন প্রধান উপদেষ্টার দফতরে। কিন্তু ডক্টর ইউনূস বললেন তার এই বিশেষ সহকারীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নির্বাহী ক্ষমতা থাকবে এবং তিনি বসবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এই সব মিলিয়ে লুৎফে সিদ্দিকী কি করবেন, খলিলুর রহমান কি করবেন, সুফিউর রহমান কি করবেন, আর কার কথা শুনে আসলে মন্ত্রণালয় চলবে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের তাহলে কাজটা কি? এই সব প্রশ্ন আর উত্তর মেলাতে না পেরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার দফতরের দূরত্ব ক্রমেই বেড়েছে। এই অবস্থায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের চাকরিটা আসলে অফিসার্স ক্লাব যেমন বলছে দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ড সেজন্য যাচ্ছে, তাহলে খুব গুরুতর জানা জরুরি একজন দায়িত্বে থাকা অবস্থায় একজন পররাষ্ট্র সচিব যাকে এত বেছে 8ই সেপ্টেম্বর এই সরকার নিয়োগ দিল, সেই সচিব কি দুর্নীতি আর অনৈতিক কর্মকাণ্ড করে ফেললেন? নাকি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের চাকরিটা যাচ্ছে মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তরফে রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডর দিতে এক রকমের বাধা সৃষ্টির জন্য? নাকি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের চাকরিটা এ কারণে যাচ্ছে যে তিনি পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে ক্ষতিপূরণ আর ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন? ঠিক কি কারণে তার চাকরিটা যাচ্ছে না বুঝলে বোঝা মুশকিল কোনটিকে সবচেয়ে বড় অপরাধ হিসেবে দেখেছেন প্রধান উপদেষ্টা আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তবে এটা নিশ্চিত, কথা না শোনার জন্যই পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের চাকরিটা যাচ্ছে। কার কথা না শুনে যে চাকরিটা হারালেন সেটা জানতে হয়তো আমাদের আরো অপেক্ষা করতে হবে। তবে এমন এক সময়ে পররাষ্ট্র সচিবের চাকরি যাচ্ছে যখন আবার পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ মারুফ, যিনি সারা বাংলাদেশ দাবড়ে বেড়াচ্ছিলেন, কথায় কথায় বাংলাদেশের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং নানা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন, তারও বোধহয় চাকরিটা গেছে। অন্তত বাংলাদেশে তিনি আর ফিরবেন কিনা তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। কারণ বাংলাদেশ ব্যাংকের কোনো এক সরকারি কর্মকর্তার সঙ্গে কক্সবাজার ভ্রমণে গিয়ে এবং সেই কক্সবাজার ভ্রমণের ছবি, টিকিট এসব কিছু সংবাদ মাধ্যমের হাতে চলে আসার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে সফর সংক্ষিপ্ত করে তাকে সোজা ইসলামাবাদ উড়িয়ে নিয়ে গিয়েছে। তিনি ইসলামাবাদ উড়ে যাওয়ার পরেই পাকিস্তান হাইকমিশন থেকে জানানো হয়েছে সৈয়দ মারুফ আপাতত ছুটিতে গেছেন।